আমি তোমার গান নিয়ে এবার একটু কথা বলতে চাই, কারণ এই গানের যে একটা সুপ্ত প্রতিভা তোমার মধ্যে রয়েছে এটা কেউ জানে এবং কেউ জানে না, বাট খুব রিসেন্টলি তোমার একটা গান রিলিজ হয়েছে, অসাধারণ ছিল গান, এবং তুমি গিটার বাজিয়ে নিজে গান করতে পারো, অন স্টেজ তুমি পারফর্ম করতে পারো, কেন রেগুলার না, কেন আমরা তোমাকে পাই না? না, গান পাবে হয়তো, কিন্তু হয় কি একটা একটা কাজ, যেহেতু আমি এটাকে গান একটি প্রফেশন, এখন আমি অভিনয় করি, কিছু মানুষ চেনে আমাকে, সে অ্যাডভান্টেজ নিয়ে যদি আমি আসলে গানটা করা শুরু করি তাহলে সেটা খারাপ হবে, সেটা আসলে এক ধরনের হিপোক্রেসি অ্যান্ড বাজে ইনটিউশন হবে। সেই কারণে আমি আমার প্রথম গান যখন তোমাকে রিলিজ করি, আই টুক 2-3 ইয়ার্স, যে আসলে সেটা সবার কাছে, যে সবাই কি বলে যে গানটা ভালো না তোমার গানটা ভালো, ওকে, I went through a research যে যদি কেউ বলে তোমার গানটা ভালো, তাহলে আসলে গানটা ইন্ডিভিজুয়ালি তাকে টাচ করে না। আর কেউ যদি বলে যে ভাই তোমার গানগুলো একটু আলাদা লাগে আমার কাছে, বা একটু লিরিক্সটা ডিফারেন্ট লেগেছে, তখন আমি বুঝি যে ইটস গ্রোয়িং, ইটস কানেক্টিং। তো তেমনটা যখন জার্নিটা শুরু হয়েছে, ইফ আই এম নট রং, আমি 2-3 জন মানুষকে পেয়েছি যারা আমার তোমাকে লাইন স্ট্যাটাস লিখে তারা দিয়েছিল, ফেসবুকে পোস্ট করেছে। তো তারপর আমি বুঝতে পেরেছি না, আমার অন্যান্য গানগুলো আসলে আস্তে আস্তে করা উচিত। সেই ধারাবাহিকতায় আমি স্পটিফাইতে FS9 অ্যাকাউন্টে 3টি গান রিলিজ হয়েছে, মায়া, আমার তুমি অ্যান্ড তোমাকে। আর সামনে ঈদ কিংবা তার কাছাকাছি সময়ে ভালোবাসার ঘর নামে একটা নতুন গান আসছে, সো সেটা কমপ্লিট, আমরা গান আমার বেশ কয়েকটা কমপ্লিট করা আছে, বাট ভালোবাসার ঘরটা একেবারেই আমার যে টাইপের গান আমি শুনে বড় হয়েছি, 80s এর মিউজিক, 90s এর মিউজিক, সেটার আদলে তৈরি করা। এবং ইনফ্যাক্ট আমার প্রতিটা গানে আসলে 90 দশকের টাচ আছে, হ্যাঁ থাকবেই, ইট ইজ আ মাস্ট, কারণ এইটাই আসলে আমি, এইটাই আমার বড় হওয়া, সো সেটা আছে। আই হোপ ভালোবাসার ঘরটা শুনে সবার কাছে মনে হবে যে না, আমি ডে বাই ডে ডেভেলপ করছি, এবং আমরা মানে সেই ভালোবাসাটুকু আসলে পৌঁছেও দিতে চাই, যাতে তুমি খুব দ্রুত বুঝতে পারো যে হ্যাঁ আমার আরো একটু বেশি বেশি গান করা উচিত, একটু রেগুলার হওয়া উচিত, এবং আমরা তোমাকে অন স্টেজ পারফর্মও করতে দিতে চাই। আই উড লাভ টু, মানে অফকোর্স একটা সময় আসবে যখন আমি অন স্টেজ পারফর্ম করব, ইফ আই ক্যান আই উইল ডু দ্যাট, প্লিজ মেক দ্যাট মোস্ট রিসেন্টলি ইনশাআল্লাহ। যেহেতু একেবারে শেষের দিকে রয়েছি, বিদায় নিতে হবে, কিন্তু তার আগে তোমার দুটো লাইন গান শুনবার লোভ আমি সামলাতে পারছি না। আচ্ছা, আমি যেটা হয়েছে যে জলে জলে তারার কারণে বেশ কিছু অনুষ্ঠানে যাওয়া হয়েছে, তো প্রতিটি অনুষ্ঠানে কম বেশি সবাই রিকোয়েস্ট করে গান গাইতে, কিন্তু গানের আমি শুধু মুখটা গাই, বাট যেহেতু তোমার সাথে আমার আসলে গল্পটা অন্যরকম জমে যায়, আড্ডাটা জমে যায়, আমি মায়া গানটার শুধু মুখটা না, আমি বরঞ্চ অন্তরাটা গাইবো, যেটা হয়তো কানেক্ট করবে। আবিদ ফয়সাল কম্পোজিশন অ্যান্ড লিরিক্সে একটি গান, যেটা নাম হচ্ছে মায়া, এটাই আমরা স্পটিফাইতে রিলিজ করি, দেন ওটা এখন ইউটিউবেও আছে, সবাই যদি মায়া বাই FS9 লেখে তাহলে পেয়ে যাবে। আর গানটা হচ্ছে এরকম যে অন্তরাটা বলছি, হ্যাঁ, কিছু কিছু প্রেম কখনো জল ছাপ বহুদূর পর, আমি তুমি ঠিক এখানে পাশাপাশি, দু চোখে জল, সময়ে স্মৃতির পাতা হয়ে সামনে তুমি, সময়ে হাতে লেখা তুমি আর আমি, একই মায়ায় আছি আমি, একই মায়ায় আছি আমি, একই মায়ায় আছি আমি, একই মায়ায় আছি আমি, আছি আমি।
গানটা এত টাচি, অনেক সুন্দর। আর মানে আমরা চাই যে তুমি তোমার গানগুলো আসলে এভাবে করে পারফর্ম করো। অ্যান্ড প্রিয় দর্শক, মানে গায়ক এফএস নাইমকে আমরা চাই। তো থ্যাংক ইউ নাইম ভাই, অনেকটা সময় দিয়েছো। তোমার সাথে আড্ডা দিতে, কথা বলতে সবসময় ভালো লাগে, আর বিশেষ করে নতুন কাজ নিয়ে কথা বলবার আনন্দই তো আলাদা। অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করছি সবাই দেখবে, শুধুমাত্র তোমার ফ্যান ফলোয়ার্স না, যারা কখনো হয়তো ওভাবে নাইম ভাইয়ের কাজ বড় পর্দায় দেখবার সুযোগ হয়নি, তারাও যেন জলে জলে তারা দেখে, এটা আমি রিকোয়েস্ট করবো। তো নাইম ভাই, তুমি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলবে প্লিজ? অডিয়েন্সের জন্য একটি কথাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের নিকটস্থ যেই হলগুলোতে জলে জলে তারা ছবিটা আছে সেটা দেখবেন, ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমরা চাই আমাদের নিজেদের গল্প, বাংলাদেশের গল্প, বাংলাদেশের আর্টিস্টদের নিয়ে, কলাকৌশল নিয়ে তৈরি করা কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। সো আপনারা ভালোবেসে যাবেন, আপনাদের ভালোবাসে আমরা এই এক একজন শিল্পী তৈরি হচ্ছি, যেমনটা আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।